লোকসভা অধিবেশনে তৃণমূলের অস্ত্র সেই কেন্দ্রীয় বঞ্চনা। অধিবেশনের একেবারে প্রথম দিন থেকেই বঞ্চনা নিয়ে সরব হবে তৃণমূল কংগ্রেস। 24-এর পর 26-এও টার্গেট সেই বঞ্চনা ইস্যু। আগামী দিনেও প্রচারে তৃণমূলের হাতিয়ার বঞ্চনা। সাংসদদের নিয়ে দিল্লিতে বঞ্চনা নিয়ে প্রচার করবে তৃণমূল। কথা বলবো আবির আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের মূল হাতিয়ার ছিল এই কেন্দ্রীয় বঞ্চনা এবং তাদের প্রচারে বারবার এটাই উঠে এসেছিল, এবং এই কেন্দ্রীয় বঞ্চনাকে হাতিয়ার করে আগামীতে এগোতে চাইছে তৃণমূল। দেখো, লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ফল ভালো করার পিছনে যে সমস্ত কারণকে দেখা হচ্ছে তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি এই কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তৃণমূল কংগ্রেসের সরব হওয়া অন্যতম একটা মস্ত বড় হাতিয়ার, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তুমি জানো যে পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার কর্মসূচি নিয়ে বেরিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে গিয়ে বিভিন্ন গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের কি চাহিদা, কেন্দ্রীয় বঞ্চনার প্রেক্ষিতে তাদের সঙ্গে কথা বলে সেই ইস্যুকে তিনি সামনে তুলে আনেন। পরবর্তী সময় দিল্লিতে গিয়ে আন্দোলন করা, কলকাতাতে রাজভবনের সামনে তার ধর্ণা অবস্থান কর্মসূচি চালানো, এই সমস্ত কিছুর একটা সম্পূর্ণভাবে একটা প্রভাব এই লোকসভা নির্বাচনে পড়েছে বলে তৃণমূল কংগ্রেস মনে করছে। যে প্রাপ্ত আসন সংখ্যা তৃণমূল কংগ্রেসের কাছে রয়েছে, যে কতগুলো আসন তৃণমূল কংগ্রেস হেরে গেলেও উত্তরের একাধিক আসনগুলোতে দেখতে পাওয়া গিয়েছে যে তৃণমূল কংগ্রেস তাদের যে জয়ের যে ব্যবধান, যেটা 2019-এ বিজেপি যেটা রেখেছিল সেটা 2024-এ অনেকটা কমে গিয়েছে। ফলে মনে করা হচ্ছে যে গ্রামবাসীদের কাছে, গ্রামের একটা বড় অংশের মানুষের কাছে এই কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতে তৃণমূল কংগ্রেস পাশে রয়েছে, এবং ধারাবাহিকভাবে তারা যে আন্দোলনটা চালিয়ে গিয়েছিল তার একটা প্রভাব লোকসভা নির্বাচনের ফলের ক্ষেত্রে পড়েছে। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস লোকসভা অধিবেশনের শুরু থেকেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের তারা সরব হতে শুরু করবে। যেহেতু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস পুরোপুরিভাবে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকে ময়দানে ঝাঁপানোর প্রস্তুতি শুরু করছে, সেই প্রস্তুতির জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু তৃণমূল কংগ্রেসের কাছে অন্যতম বড় হাতিয়ার। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদরা রয়েছেন তাদেরকে এই বিষয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে পুরোপুরিভাবে বার্তা দিয়ে দেওয়া হবে, এবং দিল্লিতে সরব হবার পাশাপাশি প্রত্যেক সাংসদকেও নিজের এলাকাতে এই কেন্দ্রীয় বঞ্চনার মতো ইস্যুতে তারা কিভাবে ব্যস্ত থাকবেন, কিভাবে প্রচার চালাবেন সেই সংক্রান্ত নির্দেশিকাও দ্রুত দেওয়া হবে। তুমি জানো যে বিভিন্ন সভাতে প্রচার করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবাসের প্রসঙ্গ তুলেছেন, এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আবাসের প্রথম কিস্তির টাকা কেন্দ্র না দিলেও রাজ্যের তরফ থেকে যে দিয়ে দেওয়া হবে, যেভাবে 100 দিনের কাজের টাকা রাজ্য দিয়েছে কেন্দ্র দেয়নি, সেই তার একটা প্রভাবও এই লোকসভা নির্বাচনে একদমই আবির। অর্থাৎ কেন্দ্রের বঞ্চনা ইস্যু ছিল তৃণমূলের প্রচারের একটা বড় হাতিয়ার, এবং আগেও এই দাবিতে আমরা দেখেছি দিল্লিতে ধর্ণা, আবারও 2026 বিধানসভাকে মাথায় রেখেই এই বঞ্চনা ইস্যুকেই জোরদার করতে চাইছে তৃণমূল কংগ্রেস, এবং বিশেষ করে লোকসভা ভোটের এই সাফল্যের পর আরো বেশি করে। অনেক ধন্যবাদ তোমায়। অন্যদিকে 21-এর ধাঁচেই 24-এও ভোট পরবর্তী অশান্তির অভিযোগ। তৃণমূলকে দোষারোপ করে এবার রাজ্যপালকে নালিশ করলেন শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা। বোসের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা। ভেঙ্কটেশ্বর আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো বিস্তারিত জানবো। ভেঙ্কটেশ্বর, কি লিখেছেন শুভেন্দু অধিকারী এই চিঠিতে রাজ্যপালকে? দেখো, বঙ্গ বিজেপির পক্ষ থেকে বারবারই ভোট পরবর্তী অশান্তির অভিযোগে সুর চড়ানো হচ্ছে। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দুপাতার চিঠি লিখলেন, এবং সেখানে তিনি উল্লেখ করেছেন চিঠিতে যে ভোট মিটে গেলেও এখনো পর্যন্ত অশান্তি বিভিন্ন জায়গায় হচ্ছে। ডায়মন্ড হারবার, হিঙ্গলগঞ্জ, বাসন্তী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি হচ্ছে এবং বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে, সেই অভিযোগও তিনি করেছেন। এবং একেবারে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে শুভেন্দু অধিকারী মূলত রাজ্যপালকে যে দুপাতা চিঠি লিখেছেন, সেখানে অবিলম্বে যে সমস্ত এলাকায় অশান্তি হচ্ছে, ভোট পরবর্তী অশান্তি হচ্ছে, সেই সমস্ত এলাকা যাতে রাজ্যপাল পরিদর্শন করেন, শুধু পরিদর্শন করাই নয়, রাজ্যপাল যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেন, সেই আবেদনও করা হয়েছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। এবং তুমি জানো যে চিঠিতে যে দুপাতার চিঠি শুভেন্দু অধিকারী আজ রাজ্যপালকে লিখেছেন, সেখানে 2021 সালের পরবর্তী সময় যে ভোট পরবর্তী অশান্তি হচ্ছিল, সেই একই কায়দায় শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে, পাশাপাশি বিজেপি কার্যালয়ে ভাঙচুর চালানো হচ্ছে, এমন নানান অভিযোগ কিন্তু শুভেন্দু অধিকারী লিখে করেছেন রাজ্যপালকে। এবং শুধুমাত্র এলাকা পরিদর্শনই নয়, যে সমস্ত এলাকায় অশান্তি হচ্ছে সেই সমস্ত এলাকার মানুষের যাতে রাজ্যপাল প্রয়োজনীয় পদক্ষেপ নেন, সেই আবেদনও শুভেন্দু অধিকারী আজকে রাজ্যপালকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। আমরা এই নিয়ে কথা বলেছিলাম জয়প্রকাশ মজুমদার তৃণমূল মুখপাত্রের সঙ্গে, তিনি বলছেন নাকি কান্না কটাক্ষ করেছেন, শুনুন।
সমস্ত আস্ফালন শেষ হয়ে গেল শুভেন্দু অধিকারী, তর্জন গর্জন শেষ। এই যে বললো কেন্দ্রীয় বাহিনী দেখবেন কিরকম পেটায়, যিনি দার্জিলিং এর ক্যান্ডিডেট জিতেছেন তিনি বললেন যে গলি ঠোকনা চাইয়ে, তো সেগুলো উস্কানি নয়, নির্বাচন সংক্রান্ত ভায়োলেন্স নয়। শুভেন্দু অধিকারী এখন নাকি কান্না করছেন কেন? রাজ্যপালের পেছনে গিয়ে ছিচকাদুনের মতন রক্ষা করুন রক্ষা করুন, এই সব শেষ হয়ে গেল। একদিকে যেমন ভোট পরবর্তী অশান্তি নিয়ে রাজ্যপালকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী, তখন ভোট পরবর্তী অশান্তির অভিযোগে সরব হয়েছেন সুকান্ত মজুমদারও, বিজেপির রাজ্য সভাপতি। ঘর ছাড়া বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত মজুমদারের এবং মুরলীধর সেন স্ট্রিটের অফিসের উল্টো দিকেই আশ্রয়ের ব্যবস্থা করেছে বিজেপি। মাহেশ্বরী ভবনেই ঘরছাড়াদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তারপরই সরব হন বিজেপি রাজ্য সভাপতি। পাল্টা মারের হুঁশিয়ারি দিয়েছেন সুকান্ত মজুমদার। অবস্থা খুবই খারাপ, কন্টিনিউয়াসলি থ্রেট, হুমকি, বোম ব্লাস্ট করছে, বাড়ির মধ্যে বোমগুলো ফেলছে, দেয়ালের গায়ে বোম ফেলছে। আমাদের রাজ্য সভাপতি মহাশয়ের সাথে আমরা কথা বলেছি, উনি আমাদের আশ্বাস দিয়েছেন এই ব্যাপারটা নিয়ে আরও উচ্চতর ব্যাপারে আমরা আদালতে বা আইনের লিগাল স্টেপ যেগুলো আছে সেগুলো যাওয়ার চিন্তা ভাবনা আমরা করছি। ভয়ভীতির পরিবেশ তৈরি করছে ইচ্ছাকৃতভাবে। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, বাড়ির সামনেই বোম ফেলে ফেলে বাড়ির ভিতর ফেলে দিচ্ছে, আমরা আতঙ্কে আছি, যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ আসতে পারে। ভাবি কবে ফিরবো আমাদের কোনো নিশ্চয়তা নেই। আমি দিল্লি যাচ্ছি, আমি শুধু এটুকুই বলবো 100টা বিধানসভায় আমরা এগিয়ে আছি। 26-এ হাওয়া বদল হবে, 26-এর আগে হাওয়া বদল হবে। একটু ধাক্কা দরকার, 140 অবধি পৌঁছতে খুব বেশি দূরত্ব বাকি নেই। আমাদের ভোট বাড়ছে, দিল্লি থেকে ফিরে এসে প্রত্যেক জেলায় আমি যাব, সব জায়গায় বিজেপি লড়বে, পাল্টা মার হবে প্রয়োজনে। যদি তৃণমূল সংযত না হয় পাল্টা মারবো আমরা, পরিষ্কার বলে দিচ্ছি। সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পাল্টা দিয়েছেন জয়প্রকাশ মজুমদার, তৃণমূল মুখপাত্র। তিনি বলছেন উনি তো গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করছেন। এরা তো প্রথম দিন থেকে গৃহযুদ্ধের ডাক দিচ্ছেন। কেউ বলেছিলেন বাঁশ কেটে রাখতে, কেউ গদা দেখিয়েছিলেন, কেউ ত্রিশূল দেখিয়েছিলেন, কেউ বলেছিলেন কেন্দ্রীয় বাহিনী গুলি চালাবে। আর এখন ইনি রাজ্য সভাপতি কোন রকমে নিজের আসনটা রক্ষা করতে পেরেছেন, তিনি বলছেন পাল্টা মার হবে। এই পাল্টা মার হবে বলে দলের কর্মীদের বিপদে ফেলছেন না তো? এই জন্যই বিজেপি আজকে এই রকম খারাপ অবস্থায়। বিচারপতির বিচার্য বদলের আবেদন এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর আপনাদের জানাই। বিচারপতির বিচার্য বদলের আবেদন, বিচারপতি অমৃতা সিনহার বিচার্য বদলের আবেদন। পুলিশি নিষ্ক্রিয়তার মামলার শুনানির কথা অমৃতা সিনহার আদালতে। প্রধান বিচারপতির সিদ্ধান্ত বদলের আবেদন জানিয়েছেন আইনজীবী অর্ণব। আমাদের প্রতিনিধি রয়েছেন, বিস্তারিত জানাবেন। অর্ণব, কি জানা যাচ্ছে? দেখুন, স্মরণকালে কলকাতা হাইকোর্টের কোনো বিচারপতি কোন মামলার বিচার করবেন সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে এর আগে কোনোদিন মামলা হয়েছে বলে মনে পড়ছে না। এবং সাম্প্রতিক সময় যা নজিরবিহীন, একজন বিচারপতি কলকাতা হাইকোর্ট কেন, যে দেশের যে কোনো প্রান্তে যে কোনো হাইকোর্টের বিচারপতি তিনি কোন মামলার বিচার করবেন সেটা একেবারে প্রশাসনিক সিদ্ধান্ত ফলে সংশ্লিষ্ট হাইকোর্টের প্রধান বিচারপতিরা সেটা ঠিক করেন, যেহেতু তিনি মাস্টার অফ রোস্টার। আমাদের গরমের ছুটির পর এখন ভ্যাকেশন বেঞ্চ চলছে, 10ই জুন থেকে রেগুলার বেঞ্চ চলছে। সেখানে পুলিশি নিষ্ক্রিয়তা বা পুলিশের অতি সক্রিয়তার যে মামলাগুলি সেগুলি বিচারপতি জয় সেনগুপ্ত দেখে সেটা চলে গেছে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে, অর্থাৎ 10 তারিখ থেকে পুলিশি মামলাগুলি শুনানি তিনি করবেন। এই অবস্থায় একজন আইনজীবী তিনি কলকাতা হাইকোর্টে মামলা ঠুকলেন। মামলা ঠুকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির যে প্রশাসনিক সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের বদল আনার আবেদন করে মামলা করলেন এবং মামলাটি হলো বিচারপতি কৌশিক নন্দ এবং বিচারপতি অপূর্ব সিনহা বেঞ্চে। এবং সেখানে বলা হলো বিচারপতি অমৃতা সিনহার যে বিচার সেই বিচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন রয়েছে, তাই বিচারপতি অমৃতা সিনহা পুলিশি নিষ্ক্রিয়তার মামলা যে বেঞ্চ তাকে 10ই জুন থেকে দেওয়া হয়েছে সেটা বদল করা হোক। সাম্প্রতিক সময় কলকাতা হাইকোর্টে এমন নজির নেই, সেই নজিরবিহীন ঘটনা ঘটলো। যদিও বিচারপতি কৌশিক চন্দ্র তিনি এই ভ্যাকেশন বেঞ্চ অর্থাৎ গ্রীষ্ম অবকাশকালীন যে বেঞ্চ সেই বেঞ্চে তিনি প্রিসাইডিং জজ, এটা ঠিক ডিভিশন বেঞ্চে, কিন্তু এই সিদ্ধান্ত যেহেতু প্রধান বিচারপতি মাস্টার অফ রোস্টার হিসেবে নিয়েছেন তাই মামলাটি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে তিনি ফেরত পাঠিয়েছেন। আজ 10ই জুন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ রেগুলার বেঞ্চে বসলে এই বিষয়টি হয়তো নিষ্পত্তি হবে। এর আগে পুলিশি নিষ্ক্রিয়তার মামলা নিয়ে বিচারপতি রাজশেখর মান্থানীয় একাধিক
তার কিন্তু একাধিক আইনজীবী পাওয়ার জবাব করেছেন, তার বাইরে বিক্ষোভ হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্ত তারপর শুনানি করেছেন। এরও অনেক আগে সুপ্রিম কোর্টে তিনি বিচার করছেন। বিচারপতি শঙ্কর দত্ত তিনিও একসময় পুলিশের নিষ্ক্রিয়তার মামলার শুনানি করেছেন এবং তার বেঞ্চও বদল হয়েছিল আমরা জানি পারুই মামলার পরপরই। যদিও সেটা রুটিন এবং সেটা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিসক্রিপশন রাজ সিদ্ধান্ত, সেটা নিয়ে এত জলঘোলা হয়নি বা এইভাবে মামলা করে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চাওয়া এমনটা হয়নি। অর্থাৎ একটা প্রশাসনিক সিদ্ধান্ত সেটা জুডিশিয়াল প্ল্যাটফর্মে চ্যালেঞ্জ হচ্ছে। এই ঘটনা ঋতুপর্ণা সেনগুপ্তকে ফের তলব ইডির। আগামী সপ্তাহে ফের অভিনেতাকে তলব করা হয়েছে। ইডির কাছে মেল করে সময় চান ঋতুপর্ণা এবং আজ ফের ঋতুপর্ণাকে নোটিশ পাঠালো ইডি। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে ইডি তলব করেছে রেশন দুর্নীতিকাণ্ডে এবং তিনি মেল করে, তিনি দেশের বাইরে ছিলেন তাই ইমেল করে কিছুটা সময় চেয়েছিলেন এবং আজ ফের তাকে নোটিশ পাঠিয়েছে ইডি। আর এবার যে ছবিটা দেখাবো সেই ছবি দেখলে আপনিও শিউরে উঠবেন। এটা কি কোনো আইসিডিএস কেন্দ্র নাকি অন্য কিছু? পোড়ো বাড়ি, দেখুন ঝোপ জঙ্গলে ঘেরা একটা বাড়ি, এখানে আইসিডিএস কেন্দ্র চলে। এখানেই বাচ্চাদের পাঠাতে বাধ্য হন বাবা মা। বৃষ্টিতে টিনের চাল ফুটো হয়ে জল পড়ে আর দেয়ালের অবস্থা দেখুন, চাঙড় ভেঙে পড়ে যে কোনো সময়, দেয়ালে ফাটল ধরেছে। জরাজীর্ণ এই আইসিডিএস কেন্দ্রেই শিশুদের পঠন পাঠন চলছে, মিড ডে মিলের রান্নাও হচ্ছে। এই ছবি বানারহাট ব্লকের সাকুয়াঝোড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। কথা বলবো আমাদের প্রতিনিধি রকির সঙ্গে। রকি, এই আইসিডিএস কেন্দ্রে পাঠাচ্ছেন বাবা মায়েরা তাদের শিশুদের কিভাবে? এটা তো প্রাণ হাতে করে আসছে শিশুরা। একদম মিমি, তুমি যেমনটা বলেছো, জরাজীর্ণ অবস্থা কিন্তু আইসিডিএস সেন্টারে। ঘটনাটি যেটা ঘটে রয়েছে সেটা হচ্ছে বানারহাট ব্লকের অন্তর্গত সাকুয়াজোড়া 1 নং গ্রাম পঞ্চায়েতের 277 নম্বর আইসিডিএস সেন্টারে। 77 নম্বর আইসিডিএস সেন্টারে সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে এই সেন্টার এবং যেখানে দেখা যাচ্ছে টিনের চাল কিন্তু ঝাঁঝরা হয়ে গিয়েছে শিল পড়ে এবং তার পাশাপাশি যে চাঙড় তা খসে পড়ছে, দেওয়ালে ফাটল ধরেছে, নিচের মেঝে যে প্লাস্টার করা ছিল সেটাও ফেটে গিয়েছে। বর্ষার জল, বৃষ্টির জল সেখানে জমে যায় এবং আইসিডিএস সেন্টারে চত্বর যে রয়েছে জঙ্গলে ভরে গিয়েছে। যে কোনো মুহূর্তে পোকামাকড় ঢুকে যায় সেই ক্লাসরুমে এবং এই ভয়ে অভিভাবকেরা সেখানে তাদের যে বাচ্চাদের সেখানে পাঠাতে ভয় পাচ্ছেন। কারণ এই আইসিডিএস সেন্টারে যে বেহাল দশা রয়েছে, এই আইসিডিএস সেন্টারের উপরে 75 জন শিশু কিন্তু নির্ভর করে থাকে। আর এই যে জরাজীর্ণ অবস্থা তার স্বীকার করে নিয়েছে সেখানে যে কর্মী রয়েছে আইসিডিএস সেন্টারে, তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন দীর্ঘদিন ধরে এই বেহাল অবস্থা রয়েছে এবং প্রশাসনের বিডিও এবং সিডিপিওকে বিষয়টি জানানো হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার আবেদন করা হলেও সেখানে কিন্তু কোন রকম পদক্ষেপ নেয়নি প্রশাসন তরফ থেকে। সঙ্গে থাকো, আমরা একবার শুনি অভিভাবকরা কি বলছেন, আইসিডিএস কর্মীরাই বা কি বলছেন। খুবই খারাপ, জল পড়েছে আর দেওয়াল ভাঙি গেছে, টিনে ফুটো হয়ে গেছে। সেন্টার তাড়াতাড়ি ছুটি করে দিয়ে যায়। দেওয়াল তো আরে সব ভাঙি পড়েছে। ভালোটা চাই, ঘরটা হোক ভালো। অবস্থা তো খুবই খারাপ। প্রত্যেক বাড়ি বর্ষার সময় জল ঢুকে যায়, যখন জল ঢুকে যায় তখন তো বাচ্চা আমি বসাতে পারি না, পড়াতেও পারি না। রান্নাঘরের অবস্থা খুব খারাপ, একই ঘরে পড়ানোও হয় রান্নাও করা হয়। আমি বাচ্চাদের বসাতেই তো ভয় পাই, যখন তখন এই দেয়ালটা যদি ভেঙে পড়ে কোনো বাচ্চার গায়ে তাহলে আমি কি করবো তখন। রকি, এই তো হাল, মানে আইসিডিএস কর্মী তিনি নিজেই অভিযোগ করছে যে বাচ্চাদের বসাতেই তিনি ভয় পাচ্ছেন, পড়াশোনা তো দূরের কথা। প্রশাসন কি বলছে, পঞ্চায়েত কি বলছে এরপর? দেখো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা সেই এলাকার যে পঞ্চায়েত সদস্য রয়েছে তার সঙ্গে কথা বলতে চাই এবং তিনি এক প্রকারে কিন্তু স্বীকার করে নেন যে দীর্ঘদিন ধরে এই আইসিডিএস সেন্টারে বেহাল দশা রয়েছে এবং ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে, বিডিও তরফ থেকে কিন্তু সেখানে পরিদর্শন করে গেছেন। এমনকি সিডিপিও যেটা জানিয়েছেন, ক্যামেরার সামনে কোনো কিছু বলতে না চাইলেও তিনি জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হয়েছে এবং ফান্ড এলেই সেখানে কিন্তু কাজ করা হবে। যদিও এলাকার মানুষ কিন্তু রীতিমতো ভয় দেওয়াল খসে পড়ে, আর তারা চাইছেন অতি শীঘ্রই যেন এই আইসিডিএস সেন্টারকে মেরামতি করা হয় এবং কারণ যেহেতু পঠন পাঠন এখানে বন্ধ হয়ে যাচ্ছে এই জরাজীর্ণ অবস্থা থাকার কারণে। মিমি, ধন্যবাদ রকি।
টেন্ডার প্রক্রিয়া সম্পন্নও হয়ে গেছে, এবার এজেন্সি তাল বাহানা করে এখনো পর্যন্ত কাজ করছে না। না আমি এজেন্সিকে চাপ দিতে পারি, না আমি এজেন্সির কে ব্ল্যাক লিস্টেড করতে পারি, সেটা তো আমার পক্ষে সম্ভব না। এটা অবশ্যই বিডিও সাহেব এবং সিডিও সাহেবকে দেখা উচিত, খুব দ্রুততার সঙ্গে যাতে এই কাজটুকু হয়, এতটুকু আমি আশা রাখি।